আজ আমরা কথা বলবো বাবরি মসজিদ বিতর্ক নিয়ে, যেটা সত্যি বলতে আধুনিক ভারতের সবচেয়ে জটিল আর নির্ধারক অধ্যায়গুলোর একটা। এখানে আমরা দেখব কিভাবে বিশ্বাস, সংঘাত আর শেষ পর্যন্ত সমাধান সব মিলেমিশে একাকার হয়ে গেছে। ব্যাপারটা ভাবুন তো, একটাই জায়গা, দুটো আলাদা ধর্ম, আর সংঘাত চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে। প্রশ্নটা হলো, অযোধ্যার একটা সাধারণ কাঠামো কি করে একটা পুরো দেশের ইতিহাসকে এভাবে বদলে দিতে পারে? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো এই পুরো গল্পের মূলে যেতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে জায়গাটা নিয়ে দুই পক্ষের দাবিটা ঠিক কী ছিল। মানে বাবরি মসজিদ এর গুরুত্বটা দুই পক্ষের কাছে দুই রকম, আর এটাই কিন্তু সব বিতর্কের কেন্দ্রবিন্দু। যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব বাবরি মসজিদ তৈরি হয়েছিল 1528 থেকে 29 সালের মধ্যে। কে তৈরি করেছিলেন? মুঘল সম্রাট বাবর, তারই এক সেনাপতি মীর বাকি। জায়গাটা ছিল ভারতের অযোধ্যা। আর ঠিক এখানেই কিন্তু মূল দ্বন্দ্বটা শুরু হয়। দেখুন, একদিকে মুসলিমদের জন্য এটা ছিল একটা ঐতিহাসিক মসজিদ, মুঘল ঐতিহ্যের একটা বড় প্রতীক। শত শত বছর ধরে তারা এখানে উপাসনা করে আসছেন। আবার অন্যদিকে হিন্দুদের বিশ্বাস যে এই জায়গাটাই হল ভগবান রামের পবিত্র জন্মভূমি, আর তাদের মতে মসজিদের আগে এখানে একটা মন্দির ছিল। বুঝতেই পারছেন, একই জমি কিন্তু দুই ধরনের গভীর বিশ্বাস। সংঘাতের বীজটা তো এখানেই বোনা হয়েছিল। আচ্ছা, এই যে একটা চাপা উত্তেজনা ছিল, সেটা তো আর এক জায়গায় থেমে থাকেনি। কয়েক দশক ধরে এটা ধীরে ধীরে একটা প্রকাশ্য সংঘাতে রূপ নেয়। চলুন সেই সময়টার দিকে এবার নজর দেওয়া যাক। সময়ের সাথে সাথে উত্তেজনাটা কিভাবে বাড়ছিল সেটা কয়েকটা ঘটনা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, শুরুটা হয়েছিল সেই 1859 সালে। ব্রিটিশরা তখন হিন্দু আর মুসলিমদের উপাসনার জায়গা আলাদা করতে একটা বেড়া দিয়ে দেয়। এরপর একটা বড় ঘটনা ঘটে 1949 সালে, যখন মসজিদের ভেতরে ভগবান রামের মূর্তি রাখা হয়। সরকার তখন জায়গাটাকে বিতর্কিত ঘোষণা করে আর গেটগুলো তালাবন্ধ করে দেয়। অনেক বছর পর 1986 সালে আদালত হিন্দুদের পুজোর জন্য গেট খোলার নির্দেশ দেয়, আর এতে সাম্প্রদায়িক উত্তেজনা যেন আগুনে ঘি পড়ার মতো বেড়ে যায়। আর 90-এর দশকে এসে তো পুরো ছবিটাই পাল্টে গেল। ওই জায়গায় রাম মন্দির তৈরির জন্য রাম জন্মভূমি আন্দোলন সারা দেশে একটা বিরাট রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসে। এরপর যা ঘটল সেটা শুধু এই বিতর্কের নয়, বলা যায় পুরো ভারতের ইতিহাসেরই মোড় ঘুরিয়ে দিল। আমরা গল্পের সেই সবচেয়ে নাটকীয় মুহূর্তে চলে এসেছি, 1992 সালে সেই ঘটনা। 6 ডিসেম্বর 1992। এই দিনটাতে কি হয়েছিল? করসেবক নামে পরিচিত হাজার হাজার হিন্দু অ্যাক্টিভিস্টের এক বিশাল সমাবেশ বাবরি মসজিদটি ভেঙে ফেলে। দশকের পর দশক ধরে যে বিতর্ক চলছিল, তার সবচেয়ে বিস্ফোরক মুহূর্ত ছিল এটাই। আর এর পরের প্রভাব ছিল ভয়াবহ। সঙ্গে সঙ্গেই ভারতের বিভিন্ন শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই হিংসার বলি হন হাজার হাজার মানুষ। আর হিন্দু মুসলিম সম্পর্ক, সেটা এতটাই ক্ষতিগ্রস্ত হয় যা নিয়ে আজও আলোচনা হয়। শুধু সামাজিক দিক থেকেই নয়, রাজনৈতিকভাবেও এর প্রভাব ছিল অনেক সুদূরপ্রসারী। এই একটা ঘটনাই ভারতের রাজনীতির পুরো চিত্রটাকেই যেন নতুন করে এঁকে দিল। আর এর ফলে ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটে, যা অনেক রাজনৈতিক দলের উত্থানে বড় ভূমিকা রেখেছিল। তো রাজপথের সংঘাতের পর এবার চলুন আদালতের দিকে ফেরা যাক। এত দীর্ঘদিনের একটা বিতর্কের আইনি সমাধানটা আখির হলো কিভাবে, সেটাই এবার দেখব। এই আইনি লড়াইয়ের একটা বড় টার্নিং পয়েন্ট ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর একটা রিপোর্ট। তারা যখন ওই জায়গাটা খনন করে, তখন মসজিদের নিচে একটা পুরনো বিশাল কাঠামোর প্রমাণ পায়, যেটা ইসলামিক স্থাপত্য ছিল না। এই আবিষ্কারটা কিন্তু পুরো মামলাটাকেই একটা নতুন দিকে নিয়ে যায়, এবং শেষ রায়েও এর একটা বড় ভূমিকা ছিল। অবশেষে দশকের পর দশক ধরে চলা এই আইনি লড়াই শেষ হয় 2019 সালে ভারতের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে। আদালত কী রায় দিল? পুরো বিতর্কিত জমিটা রাম মন্দির তৈরির জন্য হিন্দু পক্ষকে দেওয়া হলো, আর মুসলিম পক্ষকে তাদের অযোধ্যাতেই নতুন মসজিদ বানানোর জন্য 5 একর বিকল্প জমি দেওয়া হলো। তাহলে গল্পের শেষ অধ্যায়ে আমরা চলে এসেছি। এখন ওই জায়গাটার কী অবস্থা, আর এই ঘটনার রেশি বা কতটা রয়ে গেছে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। আদালতের রায়ের পর ওই বিতর্কিত জমিতে এখন একটি বিশাল রাম মন্দির তৈরি হয়েছে, যেটা 2024 সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয়। আর অন্যদিকে যে বিকল্প জমিটা দেওয়া হয়েছিল, সেখানেও একটা নতুন মসজিদ তৈরির কাজ এগিয়ে চলেছে। একটা কথা আছে যেটা পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। বাবরি মসজিদ শুধু একটা ধর্মীয় কাঠামো ছিল না, এটা ছিল শত শত বছরের ইতিহাস, বিশ্বাস আর সংঘাতের এক জীবন্ত প্রতীক।
এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, একটা বহুত্ববাদী সমাজে যেখানে নানা ধর্ম, নানা ইতিহাস, নানা বিশ্বাস, সেখানে বিশ্বাস, ইতিহাস আর আইনের মধ্যে কি একটা স্থায়ী ভারসাম্য খুঁজে পাওয়া সম্ভব? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।